ধর্মের নামে বিভেদ সৃষ্টির অপচেষ্টা করছে একটি মহল। অভিযোগ মির্জা ফখরুলের। স্বৈরাচারের করুণ পরিণতির ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে না সরকার, মন্তব্য জামায়াত আমিরের। হটকারিতা করে জাতির কপালে এরকম মহাবিপদ ডেকে আনবেন না, তাহলে ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। যারা ৭১কে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না। সন্ত্রাসীদের মাধ্যমে বিরোধী মত দমনের চেষ্টা করছে সরকার, অভিযোগ নাহিদ ইসলামের। এনসিপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদ জুলাই পদযাত্রায়। দেশের ৭০% জনগণের যে রায়, সেই রায়কে অস্বীকার করে একটা সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে না। টিকে থাকতে হলে অবশ্যই তাকে দমন, পীড়ন, নির্যাতন, নিপীড়নের মাধ্যমে টিকে থাকতে হয়। বিএনপির ভালোটাকে ভালো বলার মানসিকতা দেখাবো, সন্ত্রাসকে আমরা সন্ত্রাস বলার স্পর্ধাও দেখাবো। তীব্র গ্যাস সংকটে রাজধানীর অনেক বাসা বাড়িতে জ্বলছে না চুলা। ফিলিং স্টেশনগুলোতে জ্বালানির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা পরিবহনের। সাঁতরে সমুদ্র পাড়ি দিয়ে মরক্কো থেকে স্পেন পৌঁছালো অর্ধলক্ষ অভিবাসী। পরিস্থিতি সামাল দিতে সিউটা শহরে সেনা মোতায়েন। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ধর্মের নামে একটি মহল দেশে বিভেদের চেষ্টা করছে, এমন অভিযোগ তুলে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার উগ্রবাদ ও মৌলবাদকে প্রশ্রয় না দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ করতে চায়। বিএনপি সরকার গঠনের পর সব ধর্মের মানুষের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে মতবিনিময় ও প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে সম্মিলিত সনাতন পরিষদ। এতে বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধি সনাতন সম্প্রদায়ের নেতারা অংশ নেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি মহল ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভাজন করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে কিন্তু রুখে দাঁড়াতে হবে। আমরা এখানে উগ্রবাদকে প্রশ্রয় দিতে পারি না, মৌলবাদকে প্রশ্রয় দিতে পারি না। আমরা এখানে একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই। আমরা আপনাদের সঙ্গে যেন কোনো বিভেদ সৃষ্টি না হয়, সে ব্যবস্থায় আমরা তো সচেতনভাবে দেখতে চাই। একটি মহল কিন্তু খুব সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে উঠে পড়ে লেগে। যারা ৭১কে ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশকে বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। যারা ৭১কে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না। বাংলাদেশে বিশ্বাস করতে হলে ১৯৭১ সালকে অবশ্যই 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 সামনে আনতে হবে। আবার একই সঙ্গে আমরা জুলাইকে অস্বীকার করতে পারি না, এই জন্যেই যে আমাদের অসংখ্য সন্তান তারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছে ও একটা ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে। উগ্রবাদ ও মৌলবাদকে প্রশ্রয় না দিয়ে উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী। ১৫ বছরে গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল, একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে থেকে আমরা বেরিয়ে এসেছি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। স্বৈরাচারের করুণ পরিণতির ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে বিএনপি পুরনো পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। হঠকারী সিদ্ধান্ত নিয়ে জাতির ভাগ্যে আবারও বিপদ ডেকে না আনার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে কথা বলেন বিরোধী দলীয় নেতা। শুক্রবার বিকেলে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন এনসিপি নেতা আলিফকে দেখতে গিয়ে জামায়াত আমির আবার হামলা হলে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় জামাতে ইসলামীর শ্রমিক শাখা পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলন। এতে প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, স্বৈরাচারদের করুণ পরিণতির ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে সরকার পুরনো পথেই হাঁটছে। বিএনপির নেতাকর্মীরা এখন বিভিন্ন খাতে চাঁদাবাজিতে ব্যস্ত বলেও অভিযোগ করেন তিনি।
দুর্ভাগ্য, যারা দুরাচার, যারা স্বৈরাচার, এর থেকে তারা শিক্ষা নেয় না, এটা তাদের কপালে জুটে না। হটকারিতা করে জাতির কপালে এরকম মহাবিপদ ডেকে আনবেন না, তাহলে ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। পরিশুদ্ধ হন, সৎ পথে চলুন, দুর্নীতিকে কঠোর হস্তে দমন করুন। এদিকে বিকালে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জে ছাত্রদলের হামলায় আহত এনসিপি নেতা আলিফকে দেখতে যান বিরোধী দলীয় নেতা। এ সময় তিনি বলেন, সরকারি দলের নেতারা আইনের রক্ষক হয়েও ভক্ষকের ভূমিকা পালন করছেন। সরকার যাদের দায়িত্ব হচ্ছে দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা, তারাই যদি আইনের রক্ষক না হয়ে ভক্ষক হয়ে যান, নিজের হাতে আইন তুলে নেন, তাহলে জনগণ কে কার কথা শুনবে? এরকম একটা বিশৃঙ্খল সমাজ চলতে পারে না। আর সরকার কি করে তার সন্ত্রাসীদের ব্যাপারে, দলীয় সন্ত্রাসীদের ব্যাপারে, এইটা আমরা এখন সচক্ষে দেখছি। বিরোধী দলীয় নেতা বলেন, এবার যেখানে হামলা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। জন আকাঙ্ক্ষার বিপরীতে কাজ করলে কাউকেই ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ, এটাই সমাধান। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। দল ও দেশ চালাতে ব্যর্থ হয়েছেন তারেক রহমান। এভাবে চলতে থাকলে সরকার পূর্ণ মেয়াদ শেষ করতে পারবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জে হামলায় চোখ হারানো এনসিপি কর্মী আলিফকে দেখতে যান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় সাংবাদিকদের তিনি অভিযোগ করেন, বিরোধী নেতাকর্মীদের ওপর প্রকাশ্য দিবালোকে হামলা হলেও সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। দেশে আইনের শাসন ও জননিরাপত্তার অবনতি হয়েছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি সরকারের বিরুদ্ধে বিরোধী মত দমনের অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, জনগণের রায় উপেক্ষা করে দীর্ঘদিন ক্ষমতায় থাকা সম্ভব নয়। গ্যাসের দাম বাড়ানো হলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা। তো এই 5 মাসে সরকারের এই যে আসল রূপ চরিত্র আমরা দেখতে পাচ্ছি, অগণতান্ত্রিক চরিত্র, সন্ত্রাসী চরিত্র আমরা দেখতে পাচ্ছি। তো এইটা জনগণের সামনে উন্মোচিত হয়েছে। সরকার যদি মনে করে যে তারা এইভাবে দেশ পরিচালনা করবে, এটা সম্ভব না। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ চালাতে অলরেডি ব্যর্থ হয়েছে, দল চালাতে অলরেডি ব্যর্থ হয়েছে। সরকারকে স্বৈরাচারের পথে না যাওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপি নেতারা। সিলেটের 3 উপজেলায় জুলাই পদযাত্রায় অংশ নেন নেতাকর্মীরা। এ সময় তারা দলীয় নেতাকর্মীদের উপর হামলা ও মামলা দায়েরের নিন্দা জানান। দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হয় পদযাত্রা ও পথসভা থেকে। দ্বিতীয় দিনের মতো জুলাই পদযাত্রার অংশ হিসেবে বিকেলে সিলেটের কোম্পানিগঞ্জে পথসভা করেন এনসিপি। সবাই দলের কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, গত 6 মাসের কার্যক্রমে সরকারের ব্যর্থতা প্রমাণিত হয়েছে। সরকারকে অবিলম্বে সংস্কারের আহ্বান জানান তারা। এখন সময় এসেছে আমাদের হাতে ক্ষমতা তুলে নেওয়ার। আজকে থেকে ব্যবসায়ী ভাইরা পুরো বাংলাদেশের ঐক্যবদ্ধ হন। যত বড় ফোনে আসুক, আর কোন বাংলাদেশে আমরা চাঁদা দিব না। এই দল 17 বছর জুলুমের শিকার, যেই দল আমার সাথে জুলাই একসাথে আন্দোলন করলো, সেই দল যদি নতুন করে স্বৈরাচার হয়ে উঠতে চায়, আমরা বলে দিচ্ছি আমরা সেই দলকে স্বৈরাচার হইতে দিব না। এদিকে গোয়াইনঘাটের পথসভায় সরকারকে স্বৈরাচারের পথে না যাওয়ার আহ্বান জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে গণহত্যার শিকার করেছে। বিএনপিকে কিংবা জনাব তারেক রহমানকে একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরা এই ব্ল্যাঙ্ক চেক কখনোই দিতে পারি না। কারণ এই ব্ল্যাঙ্ক চেক দিলে এই তারেক রহমানই যদি আবার ফ্যাসিজমের পথে হাঁটে, স্বৈরাচারের পথে হাঁটে, শুধু বিএনপি ক্ষতিগ্রস্ত হবে না, পুরো বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। এনসিপির পথসভা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় স্থানীয় প্রশাসন। যোগ্য সমালোচনা করব। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ি বহরে ঢিল ছোঁড়ার অভিযোগ উঠেছে। এতে গাড়ির কাঁচ ভেঙে আহত হয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তার সঙ্গে থাকা আরও একজন। শুক্রবার সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে জুলাই পদযাত্রা ও সমাবেশ করে এনসিপি। এতে অংশ নেন দলটির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, সংসদ সদস্য ও নারী শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব মাহমুদা মিতু। রাতে জৈন্তাপুরের সমাবেশ শেষে গাড়িতে করে ফিরছিলেন এনসিপি নেতারা। হরিপুরে তাদের গাড়িতে ঢিল ছোড়ে দুর্বৃত্তরা। এতে আহত হন
নাসির উদ্দিন পাটোয়ারি সহ দুজন। সরকারের উস্কানিতেই বিএনপির লোকজন হামলা করেছে বলে দাবি নাসির উদ্দিন পাটোয়ারির। রাজপথের বদলা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। তবে জৈন্তাপুর থানার ওসির দাবি, বহরের সামনে পেছনে পুলিশের গাড়ি ছিল, হামলা বা ঢিল নিক্ষেপের কোনো খবর পাননি তারা। আজকে ইশরাক সাহেব একটা উস্কানি দিয়েছে ঢাকায়। এর আগে রাশেদ খান পার্সোনাল সেক্রেটারি প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে উস্কানি দিয়েছে। তো আমি জীবন নিয়ে শঙ্কা বোধ করছি, আমি নিরাপদ নয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা সহ নগর ব্যবস্থাপনা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসককে নিয়ে সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী। পরিদর্শনকালে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতার বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, বিদ্যমান সমস্যা চিহ্নিত করেন এবং কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সচেতনতা এবং সঠিক চিকিৎসা পেলে থ্যালাসেমিয়া প্রতিরোধ সম্ভব বলে মনে করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। এই জন্য সারা দেশে থ্যালাসেমিয়া সহ বিরল রোগে আক্রান্তদের একটি ডেটাবেস তৈরির পরামর্শ দিয়েছেন তিনি। শুক্রবার বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আইইবিতে আয়োজিত রক্তদাতাদের সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর জুবাইদা রহমান। এই রোগ প্রতিরোধে খাদ্যাভ্যাস পরিবর্তনের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। দেশে প্রতিবছর ৮ থেকে ১১,০০০ শিশু জন্মগ্রহণ করছে থ্যালাসেমিয়া নিয়ে। জিনগত ত্রুটি আর সচেতনতার অভাবে এই রোগের বিস্তার দিনকে দিন বাড়ছেই। থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা তৈরিতে দীর্ঘদিন ধরে কাজ করছে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সংস্থাটি আয়োজন করে এই রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান, যেখানে প্রধান অতিথি জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। তিনি থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দেশের প্রতিটি অঞ্চলে এ রোগের উপসর্গ শনাক্তের উপর জোর দেন। থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও শনাক্তকরণ প্রক্রিয়া চালানো যায়। এর মাধ্যমে বাংলাদেশের গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে বহু নতুন ও পুরনো রোগী শনাক্ত হবে। চিকিৎসকদের যতদূর সম্ভব সহায়তা ও সহযোগিতা লাভ করলে রোগী ও তার পরিবার অনেকাংশে চিন্তামুক্ত ও আশ্বস্ত হবেন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, থ্যালাসেমিয়া, কিডনি ক্যান্সারের মতো রোগে আক্রান্ত হবার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের উপর জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী। মন্ত্রণালয়ও কাজ করছে সেভাবেই। আমাদের ক্যান্সার বেড়ে যাচ্ছে, কিডনি প্রবলেম বেড়ে যাচ্ছে, সকল রোগ আমাদের বৃদ্ধি পাচ্ছে। কাজে আমাদেরকে মোকাবেলা করতে হলে উই মাস্ট হ্যাভ টু গো ফর দ্য প্রিভেন্টিভ মেজার্স। এবং এই থ্যালাসেমিয়া তো আমাদের প্রিভেন্টিভ ইজ দ্য অনলি কিউর। অনুষ্ঠানে রক্তদাতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ডক্টর জুবাইদা রহমান। জানান, তার মেয়ে জাইমা রহমানও স্বেচ্ছায় রক্ত দিয়েছেন 7 বার। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। তীব্র হয়েছে রাজধানীর গ্যাস সংকট। একদিকে বাসাবাড়িতে জ্বলছে না চুলা, অন্যদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পরিবহনের জ্বালানি। পাম্প বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন গণপরিবহন ও সিএনজি চালিত অটোরিকশা চালকরা। সংকট কাটিয়ে স্বাভাবিক পরিস্থিতির অপেক্ষায় নগরবাসী। সাপ্তাহিক ছুটির দিন, দিনের অর্ধেক পেরুলেও চুলায় নেই কাঙ্ক্ষিত গ্যাস। লাইলা আরিয়ানি হোসেনের রান্নার ব্যস্ততা এখন রূপ নিয়েছে কঠিন লড়াইয়ে। চুলা না জ্বলায় বাধ্য হয়ে পরিবার সামলাতে নিতে হচ্ছে বিকল্প ব্যবস্থা। যেহেতু গ্যাস নেই, বিকল্প ব্যবস্থা তো নিতেই হয়। আগে যেমন অল্প স্বল্প করে রাতে গ্যাস আসছিল, আমি এ মাসের একদম শুরুর দিকের কথা বলছি, রাতে হলেও ম্যানেজ করে নিতাম। কিন্তু এখন কোনোভাবে, আর বিশেষ করে আমরা যারা কর্মজীবী তাদের পক্ষে তো রাত জেগে তাহলে আমি সকালে কাজ করতে যাব কি করে। সংকট কেবল বাসা বাড়িতে নয়, ছড়িয়ে পড়েছে রাজধানীর পরিবহন খাতেও। ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের খোঁজে সিএনজি অটোরিকশার দীর্ঘ লাইন। সকালে চালু হওয়া পাম্পগুলো দুপুরের আগেই গ্যাসের অভাবে বিক্রি বন্ধ করতে বাধ্য হচ্ছে। মেশিন স্টার্টই বন্ধ হয়ে যায়। আজ 2 দিন ধরে এই অবস্থা। আগে তো যাই একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা যাই চলছে রাতকালে, এখন কিছুই চলে না, টোটালি বন্ধ হয়ে গেছে। এখানে যে যুগ প্রেশার আছে, গ্যাস ঢুকবো না। যেখানে 500 এখানে যায় 150। যাদের 100 প্রেশার আছে তারা তো ঢুকেই না। এই জন্য একটু প্রেশার বাড়লে
তাহলে আপনার গ্যাসটা ঢুকবো। 20 মিনিট প্রেশার উঠালে আমার গাড়িটাতে গ্যাস ঢোকে 200-250 টাকার, এই যে গ্যাস ঢুকবো 60 টাকা 70 টাকার, এর বেশি গ্যাস ঢুকবো না। এখন তো মোটামুটি আল্লাহ নামলে শুক্রবার আজকে সিরিয়াল কমই আছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা সিরিয়াল ধরে আমরা 60 টাকা 70 টাকা গ্যাস পাই পাম্পে। পাম্প কর্তৃপক্ষের দাবি, পাইপলাইনে চাহিদা মাফিক গ্যাস সরবরাহ না থাকায় সংকট তীব্র হচ্ছে। হাইস গেলে 2000 টাকার বেশি ভাড়া মারা যায় না, জমা 1200, মাহাজনের সময়ও দেয় না, জমাও কম নেয় না। আমাদের 4-5 ঘন্টার বেশি লেগে যায়, তারপরে মনে করেন যা পাই কম বেশি 4 ঘন্টা পরে 50 টাকার পাই। 50 টাকার পাইলে আমরা মনে করেন আবার যদি 500 টাকা মারি তাহলে মনে করেন আবার গ্যাসটা শেষ হয়ে যায়। রাস্তায় গাড়ি নিয়ে বাইর হই, অথচ ঘরের মহিলারা বিশ্বাস করে না যে টাকা পাই না। কিভাবে টাকা পাবো? 4-5 ঘন্টা লাগে, ভালো কথা। 4-5 ঘন্টা যদি আমাদের ফুল প্রেশার থাকতো তাহলে আমরা সারাদিনে আর আশা লাগে না। মনে হয় না বেশি দিন এই সমস্যা থাকবে, সরকার মনে হয় চেষ্টা করতেছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। গ্যাসের বহুমুখী সংকটে একরকম থমকে দাঁড়িয়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। দ্রুত সমাধানের আশ্বাস মিললেও বাস্তবে তার সুফল পেতে আর কত অপেক্ষা করতে হবে, সেই প্রশ্নই এখন ভুক্তভোগীদের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। খুলনার দীঘলিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। শুক্রবার রাত 10টার দিকে উপজেলার আমবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার উথলি গ্রামের বাসিন্দা শেখ শিহাবের স্ত্রী ফারজানা, শালিকা রুবিয়া এবং তার 22 মাস বয়সী শিশু। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক শেখ শিহাব আহত হয়েছেন। পুলিশ জানায় একটি মোটরসাইকেলে শেখ শিহাব তার স্ত্রী শালিকা ও শিশুকে নিয়ে খুলনা থেকে কালিয়ায় যাচ্ছিলেন। আমবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে 3 জন নিহত হয়। ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। নিহতদের মরদেহ রাখা হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। উত্তাল সমুদ্রে সাঁতার কেটে মরক্কো থেকে স্পেন যাওয়াকে কেন্দ্র করে চলছে তুল কালাম কাণ্ড। বৃহস্পতিবার একদিনেই দেশটির সিউটায় প্রবেশ করেছে প্রায় 60,000 মানুষ, যার জেরে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। বিপুল এই অবৈধ অভিবাসীর ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। এদিকে সমুদ্র পাড়ি দেওয়ার সময় ডুবে কিংবা পদদলিত হয়ে মারা গেছে কমপক্ষে 57 জন। জীবনের ঝুঁকি নিয়ে এভাবে উত্তাল সমুদ্র পাড়ি দিচ্ছে হাজার হাজার মরক্কোর অভিবাসী। উন্নত ও নিরাপদ জীবনের আশায় দলে দলে পৌঁছাচ্ছেন স্পেনের সিউটায়। তাদের ঢল সামাল দিতে হিমশিম খাচ্ছে স্প্যানিশ কর্তৃপক্ষ। অভিবাসীদের চাপ বাড়তে থাকায় সিউটা জুড়ে সেনা মোতায়েন করেছে স্পেন। বৃহস্পতিবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মাদ্রিদের কাছে জরুরি সহায়তা চায় স্থানীয় প্রশাসন। বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী। সম্প্রতি স্পেনের সর্বোচ্চ আদালত রায় দেয়, সিউটা বা মেলিলায় পৌঁছানোর পথে সমুদ্রে আটক হওয়া অভিবাসীদের তাৎক্ষণিকভাবে মরক্কোয় ফেরত পাঠানো যাবে না। সরকারের দাবি, এই রায়ের সুযোগ নিয়েই আরও বেশি মানুষকে ঝুঁকিপূর্ণ সমুদ্র পথে পাঠাচ্ছে পাচারকারীরা। আমি কাস্তিয়াউসের দিক থেকে বালুচর পেরিয়ে এসেছি। এরপর মরক্কোর পুলিশের একটি দেয়াল টপকে প্রায় 200 মিটার সাঁতরে সীমান্ত অতিক্রম করেছি। এখানে পৌঁছাতে পেরে খুব ভালো লাগছে, কিন্তু সমুদ্র পাড়ি দেওয়ার অভিজ্ঞতা ছিল ভয়ঙ্কর। পথ জুড়ে অনেক কষ্ট হয়েছে। পুলিশও আমাদের থামানোর চেষ্টা করেছিল। এদিকে অভিবাসীদের ঢল ঘিরে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মাঝে। সীমান্তে আরও কঠোর নিয়ন্ত্রণ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো কঠোর অভিবাসন নীতি গ্রহণের দাবি তুলেছেন অনেক বাসিন্দা। এটা লজ্জাজনক। আমার মতে ট্রাম্পের মতো অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর নীতি অনুসরণ করা উচিত। সীমান্তে নৌবাহিনী মোতায়েন করে সবাইকে ঠেকাতে হবে। সানচেজ, এখনই ব্যবস্থা নিন, নইলে পদত্যাগ করুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার সিউটা সফরে যাচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। অন্যদিকে অভিবাসী কেন্দ্রগুলোর উপচে পড়া ভিড়ে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। সিউটার পরিস্থিতি নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ইউরোপের রাজনৈতিক অঙ্গনও। সেনজেনের উন্মুক্ত সীমান্ত ব্যবস্থা সামরিক স্থগিতের মতো পদক্ষেপ বিবেচনার কথা বলছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তবে স্পেন সরকার এটিকে রাজনৈতিক বক্তব্য বলে উড়িয়ে দিয়েছে। এর আগে 2021 সালে প্রায় 10,000 অভিবাসী প্রবেশ করেছিল দেশটিতে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।